বাস টার্মিনালে হতাশায় মগ্ন এক নিরাশ্রয় নারীকে এক মেকানিক যুবক নিজের খুপড়ি ঘরে আশ্রয় দিল। এরপর সেখানে যা ঘটল। দর্শক, শহরের এক ব্যস্ত বাসস্ট্যান্ডে এক রূপবতী অথচ মানসিকভাবে বিধ্বস্ত তরুণী একা বসেছিল, চোখে একরাশ শূন্যতা আর বুকে তীব্র হাহাকার নিয়ে। ঠিক তখনই সেখানে অপেক্ষারত এক দরিদ্র মেকানিক যুবক তাকে খেয়াল করে এবং নিজের আস্তানায় নিয়ে যায়। তবে সেই রাতে ওই যুবক মেয়েটির প্রতি এমন আচরণ করল যা মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই রাতটি কেবল মেয়েটিরই নয়, বরং ওই যুবকের ভাগ্যকেও চিরকালের জন্য পাল্টে দিয়েছিল। এমন এক ঘটনা প্রকাশ্যে এলো যা মানুষের বিবেককে নাড়া দেয়। দর্শক, পুরো ঘটনাটি জানতে ভিডিওটির শেষ অবধি সাথেই থাকুন। একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তরের এক নিভৃত পল্লীতে বেড়ে ওঠা এক যুবক আসিফ, যার বয়স ২৬ কি ২৭। জীবনের প্রতি তার কোনো বড় আকাঙ্ক্ষা ছিল না, কারণ শৈশব থেকেই সে অভাবকে এত নিবিড়ভাবে অনুভব করেছিল যে আকাশকুসুম কল্পনা তার কাছে বিলাসিতা মনে হতো। তার আস্তানা বলতে ছিল বাঁশের বেড়া আর পলিথিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঝুপড়ি, যেখানে বর্ষার জলে মেঝে কর্দমাক্ত হতো আর শীতে হুহু বাতাস হাড় কাঁপিয়ে দিত। আসিফ রোজ ভোরের আলো ফোটার আগেই বিছানা ছাড়ত এবং স্থানীয় বাস টার্মিনালে গিয়ে গাড়ির ছোটখাটো মেরামতের কাজ করত। এটাই ছিল তার জীবন সংগ্রাম, এটাই ছিল তার জগৎ। সে দিনভর রেঞ্জ ঘোরাত, ঘাম ঝরাত এবং এর বিনিময়ে যে সামান্য কটা টাকা জুটত তা দিয়েই কোনো রকমে দিনাতিপাত করত। তবে তার ভেতরে একটি অসাধারণ গুণ বিদ্যমান ছিল, তার সততা এবং বিশাল এক হৃদয়। সে সর্বদা মানুষের পাশে দাঁড়াত, নিজের পেটে ক্ষুধা থাকলেও অন্যকে খাবার বিলিয়ে দিত। সেই বাস টার্মিনালেই একদিন এমন এক ঘটনা ঘটল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সময়টা ছিল পড়ন্ত বিকেল। ঢাকা যাওয়ার একটি লোকাল বাস ছাড়তে তখনও বেশ বিলম্ব ছিল এবং যাত্রীরা এদিক সেদিক ঘোরাফেরা করছিল। আসিফ নিজের টায়ার মেরামতের সরঞ্জামের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় তার দৃষ্টি নিবদ্ধ হলো এক কোণায় জড়সড় হয়ে বসে থাকা এক নারীর দিকে। নারীটি উপস্থিত অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তার মুখমণ্ডলে এক অদ্ভুত যন্ত্রণার ছাপ স্পষ্ট, চোখ দুটো রক্তবর্ণ, যেন দীর্ঘক্ষণ ধরে সে অঝরে কেঁদেছে। পরনে একটি মলিন সুতির থ্রিপিস, তবে সেই মলিনতার আড়ালেও তার চেহারার আভিজাত্য ঢাকা পড়েনি। তার বয়স ২৬ থেকে ২৮-এর মধ্যেই হবে। সে আনত মুখে একদম নিশ্চুপ হয়েছিল, যেন পৃথিবীর কোনো কিছুর সাথেই তার কোনো অস্তিত্বের টান নেই। আসিফ শুরুতে খুব একটা ভ্রুক্ষেপ করেনি, তবে বেশ খানিকক্ষণ পর সে খেয়াল করল যে নারীটি বিগত কয়েক ঘন্টা যাবৎ ওই একই জায়গায় স্থির বসে আছে এবং সে বিন্দুমাত্র কিছু মুখে তোলেনি। তার ভেতরের সুপ্ত মানবতা বোধ নাড়া দিয়ে উঠল। সে পা মেপে মেপে তার কাছে এগিয়ে গেল এবং শুধল, আপা, আপনার শরীর ঠিক আছে তো? আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? নারীটি মাথা উঁচু করল এবং তার চোখের দিকে এমন শূন্য দৃষ্টিতে তাকালো যেন সে বহুদূর কোনো অন্ধকার জগৎ থেকে ফিরে তাকাচ্ছে। তার কণ্ঠ ছিল অত্যন্ত ক্ষীণ ও কাঁপা কাঁপা। সে জবাব দিল, আমার কিছুর দরকার নেই, আমি ভালোই আছি। কিন্তু আসিফের বুঝতে বাকি রইল না যে সে আদৌ ভালো নেই। সে আর দ্বিতীয়বার না ভেবে নিজের দুপুরের জন্য রাখা সামান্য খাবারটুকু তার সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমার কাছে খুব দামি কিছু নেই, তবে আপনি দয়া করে এটা খেয়ে নিন। নারীটি প্রথমে অস্বীকৃতি জানাল, তবে এরপর নিজের পেটের তাগিদে সে খাবারটুকু গ্রহণ করল এবং অতি ধীর গতিতে মুখে তুলতে শুরু করল। আসিফ পাশেই দাঁড়িয়ে তার খাওয়া দেখতে লাগল। কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর সে প্রশ্ন করল, আপনি এই জায়গায় কখন থেকে বসে আছেন? আপনার বাড়ি কোন দিকে? এবার নারীটির দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কম্পিত স্বরে উত্তর দিল, আমার যাওয়ার মতো কোনো ঠিকানা নেই। এই বাক্যটি শুনে আসিফের হৃদয়ে যেন কেউ হাতুড়ি পেটাল। সে জানতে চাইল, আপনার নামটা কি? নারীটি বেশ কিছুটা সময় মৌন থেকে বলল, আমার নাম নিপা।
আসিফ অত্যন্ত নম্র স্বরে বলল, নিপা আপা, আপনি যদি আপত্তি না করেন তবে আমার সাথে আমার ডেরায় যেতে পারেন। আমার ঝুপড়িটা বড্ড ছোট, তবে আপনি এখানে নিরাপদে রাত কাটাতে পারবেন। আমি আপনাকে এই বিপদের মাঝে রাস্তায় ফেলে যেতে পারবো না। নিপা তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেন সে যাচাই করতে চাইছে বর্তমান যুগেও কি স্বার্থহীনভাবে সাহায্য করার মতো কোনো মানুষের অস্তিত্ব রয়েছে। সে কিছুক্ষণ ভাবনায় ডুবে গেল, এরপর নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। আসিফ তাকে নিজের সাথে নিয়ে বাস টার্মিনাল থেকে হাঁটা শুরু করল। পুরো পথটুকুতে তারা দুজনেই নিশ্চুপ ছিল, কিন্তু সেই গভীর স্তব্ধতার মাঝেই এক অচেনা আস্থার বীজ রোপিত হচ্ছিল। যখন তারা সেই পলিথিন মোড়ানো ঝুপড়ির সামনে এসে দাঁড়ালো, নিপা চতুর্দিকে চোখ বুলিয়ে দেখল। অত্যন্ত সংকীর্ণ এক প্রকোষ্ঠ, বাঁশের ভাঙা বেড়া, তবে এর ভেতরেও পরিপাটি করে রাখা একটি কোণা ছিল, যেখানে আসিফ তার ক্ষুদ্র সংসারটি গুছিয়ে রেখেছিল। আসিফ বেশ ইতস্তত করে বলল, আমার থাকার জায়গাটা বড্ড মানানসই নয়, তবে আপনি এখানেই থাকতে পারেন। আমি আজ রাতে বাইরে ঘুমাবো। নিপার দু চোখ সিক্ত হয়ে উঠল। সে বলল, না আসিফ, আমিও এই কোণাতেই বেশ মানিয়ে নিতে পারবো। ওই রাত থেকেই তাদের জীবনের অধ্যায় ভিন্ন এক খাতে বইতে শুরু করল। অথচ আসিফের জানা ছিল না নিপার মনে কতটা তীব্র দহন লুকিয়ে রয়েছে। আর নিপাও ঘুণাক্ষরেও ভাবেনি যে এই সাদামাটা যুবকটি তাকে জীবনের নতুন অর্থ শেখাবে। রজনী গভীর হচ্ছিল, আর ঝুপড়ির বাইরে দমকা হাওয়া বইছিল, কিন্তু ভেতরে দুটি ক্ষতবিক্ষত মানুষের মাঝে এক সম্পূর্ণ নতুন উপাখ্যান রচিত হচ্ছিল। সেই রাতের পর আসিফের সেই জীর্ণ কুটিরে এক অভাবনীয় প্রশান্তি ভর করেছিল। বাইরে প্রকৃতির যতই রুক্ষতা থাকুক না কেন, ভেতরে যেন দুটি অপূর্ণ সত্তা একে অন্যের প্রবল আশ্রয় হয়ে উঠছিল। পরদিন ভোরে যখন ছাউনির ফাঁক গলে সূর্যের প্রথম রশ্মি উকি দিল, আসিফ রোজকার মতো দ্রুত বিছানা ছাড়ল। তবে আজ তার দৃষ্টি প্রথমেই নিপার দিকে নিবদ্ধ হল, যে এক কোণায় নীরবে বসেছিল। তার চোখে সারা রাত নির্ঘুম থাকার রেশ ছিল, তবে মুখমণ্ডলে এক অদ্ভুত ধরনের স্বস্তিও ফুটে উঠেছিল। আসিফ বিনা বাক্যব্যয়ে স্টোভে জল গরম করতে দিল এবং চা বানানোর প্রস্তুতি নিতে শুরু করল। তার কাজের ধরনটার মাঝে এক গভীর আন্তরিকতা লুকিয়েছিল। সে শান্ত স্বরে বলল, নিপা আপা, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আমি কিছুক্ষণের মাঝেই ফিরছি। কিন্তু নিপা এবার প্রথমবার বেশ দৃঢ়কণ্ঠে জবাব দিল, না আসিফ, আমিও তোমাকে কিছু কাজে সাহায্য করব। আমি এখানে গলগ্রহ হয়ে পড়ে থাকতে চাই না। এই কথা শুনে আসিফের ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল এবং সে বলল, এখানে কেউ কারো কাছে বোঝা নয়, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে নিপার ভেতরের কাজের স্পৃহা এত দ্রুত অবদমিত হওয়ার মতো ছিল না। সে সেই জীর্ণ খুপড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে গেল। বাসনপত্র ধুয়ে মুছে রাখল, এলোমেলো জিনিসগুলো সাজালো, এবং কিছুক্ষণের মধ্যেই সেই জীর্ণ খুপড়িটি যেন একটি সত্যিকারের ঘরের রূপ পেল। আসিফ যখন কাজের সন্ধানে টার্মিনালে যাওয়ার জন্য বের হচ্ছিল, সে এক পলকের জন্য পেছন ফিরে চাইল। নিপা স্টোভের পাশে বসেছিল এবং তার চোখে প্রথমবার বাঁচার এক ক্ষীণ আশা দেখা যাচ্ছিল। সারাদিন আসিফ যন্ত্রপাতি নিয়ে খাটল, তবে আজ তার শরীরে কোনো ক্লান্তি ছিল না, বরং মনে অদ্ভুত এক ফুরফুরে ভাব ছিল। গোধূলি লগ্নে যখন সে আস্তানায় ফিরল, তখন ঝুপড়ির ভেতর থেকে রান্নার দারুণ সুঘ্রাণ ভেসে আসছিল। সে ভেতরে প্রবেশ করে দেখল নিপা খুব সাধারণ কিছু খাবার রান্না করেছে, ডিম আর আলু ভর্তা, কিন্তু তার মাঝে এমন এক ভালোবাসা মিশেছিল যা আসিফ তার জীবদ্দশায় কখনো আস্বাদন করেনি। সে পরম তৃপ্তি আহার করল এবং প্রতি গ্রাসের সাথে তার মনে হতে লাগল যে পৃথিবীতে সে আর নিঃসঙ্গ নয়। দেখতে দেখতে বেশ কটি দিন অতিবাহিত হল। নিপা এখন ওই ঝুপড়ির এক অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত হয়েছিল। সে আসিফের যত্ন নিত, তার কাপড় পরিষ্কার করে রাখত, তার ফেরার অপেক্ষায় প্রহর গুনত, এবং আসিফও এখন তাকে ছাড়া ওই আস্তানার কথা কল্পনাও করতে পারত না। তবে এসব কিছুর মাঝেও একটি বিষয় তখনও অমীমাংসিত ছিল, নিপার অতীত জীবন, যা প্রতি রাতে তার চোখে শোকের ছায়া হয়ে নেমে আসত।
এক জ্যোৎস্নাস্নাত রাতে যখন আসিফ বাইরে বসে আকাশের দিকে চেয়েছিল, সে খুব নিচু স্বরে প্রশ্ন করল, নিপা আপা, আপনি সারাক্ষণ এতটা বিষণ্ণ থাকেন কেন? আপনার অতীতে ঠিক কি ঘটেছিল? নিপা বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে রইল, যেন সে তার ভেতরে জমানো আগ্নেয়গিরিকে শান্ত করার চেষ্টা করছে। অতঃপর তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে শুরু করল এবং সে বলতে শুরু করল, আমারও একটা সাজানো সংসার ছিল আসিফ, সুন্দর একটি ফ্ল্যাট, একজন স্বামী ছিল, কিন্তু সে আদতে কোনো মানুষ ছিল না। সে ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সে রোজ জুয়া খেলে সর্বশান্ত হয়ে ফিরত এবং আমার উপর শারীরিক নির্যাতন চালাত, অকথ্য ভাষায় গালমন্দ করত। আমাকে সে নিজের কেনা দাসী ছাড়া কিছুই মনে করত না। আমি অনেক মুখ বুজে সহ্য করেছি আসিফ, দিনের পর দিন সহ্য করেছি, কারণ আমি ভাবতাম বিবাহিত জীবন মানেই মানিয়ে নেওয়ার এক অনন্ত সংগ্রাম। কিন্তু একদিন সেটার সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। সে আমাকে এত নির্মমভাবে প্রহার করেছিল যে আমি কয়েকদিন মেঝে থেকে উঠে দাঁড়াতেই পারিনি। সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করি যে অনেক হয়েছে, আর নয়, আমি ওই নরক থেকে পালিয়ে আসি। তবে আমার কপাল হয়তো এর চেয়েও বেশি খারাপ ছিল। কয়েক মাস পর খবর আসে যে সে দেনার দায়ে আত্মহত্যা করেছে, আর সেই দিন থেকে সমাজের মানুষ আমাকে অপয়া বলতে শুরু করল। সমাজ আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিল না। সবার চোখের দৃষ্টিতে ছিল চরম অবজ্ঞা, প্রতিটি মন্তব্যে ছিল তীক্ষ্ণ শ্লেষ। আমি মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলাম আসিফ, পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। তাই একদিন সব মায়া ত্যাগ করে এখানে চলে এসেছি। ভেবেছিলাম হয়তো কোথাও এক চিমটে শান্তি জুটবে। এই কথাগুলো বলতে বলতে নিপা ডুকরে কেঁপে উঠল। আসিফ একদম নিশ্চুপ হয়ে তার কথাগুলো শুনছিল। তার নিজের চোখেও জল টলটল করছিল, কিন্তু সে নিজেকে সামলে রাখল। সে অত্যন্ত ধীর অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, এখন আপনি আর একা নন, আমি আপনার পাশে ছায়ার মতো আছি। আর ঠিক এই বাক্যটি শোনার পর নিপা প্রথমবারের মতো পৃথিবীর কোনো মানুষের ওপর নির্ভর করতে শিখল। সে তার অশ্রুসিক্ত চোখেই সামান্য একটু হাসল। ওই রাতে দুজন মানুষ নিস্তব্ধতায় ডুবে রইল, কিন্তু তাদের অন্তরের দূরত্ব এখন আর পূর্বের মতো বহাল ছিল না। সেখানে নতুন এক সম্পর্কের অঙ্কুরোদ্গম হচ্ছিল, যা কোনো নির্দিষ্ট পরিচয়ের খাঁচায় বন্দী ছিল না। সময়ের আবর্তনে এই সম্পর্ক আরও গাঢ় হবার অপেক্ষায় ছিল, তবে তারা তখনও উপলব্ধি করতে পারেনি যে সামনের পথটা মোটেও মসৃণ হবে না, কারণ সমাজের কৌতূহলী দৃষ্টি এখন তাদের দিকে নিবদ্ধ হতে শুরু করেছিল। দিনগুলো আপন গতিতে গড়াচ্ছিল, আর আসিফের সেই ছোট্ট ঝুঁপড়িটি এখন আর শুধু একটি বস্তির খুপড়ি ছিল না, বরং তা একটি শান্তির নীড় হয়ে দাঁড়িয়েছিল, যেখানে প্রতিটি ভোরের সূচনা হতো চায়ের মোহনীয় গন্ধে, আর রাতের সমাপ্তি ঘটত এক অদ্ভুত প্রশান্তিতে। নিপা এখন আর আগের মতো সেই বিধ্বস্ত ও ভীত সন্ত্রস্ত নারী ছিল না। তার মুখে এখন সর্বদাই এক স্নিগ্ধ হাসি লেগে থাকত, আর আসিফের কাছে সেই হাসির মূল্য পৃথিবীর যে কোনো মহামূল্যবান রত্নের চেয়েও বেশি ছিল। আসিফ রোজ সকালে টার্মিনালে বেরোবার সময় তাকে জিজ্ঞেস করে যেত তার কোনো প্রয়োজন আছে কিনা, আর নিপা প্রতিবার একই উত্তর দিত, তুমি সাবধানে থেকো। এই ছোট ছোট বাক্য বিনিময়ের মাঝেই দুজনের হৃদয়ে এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে উঠছিল। তবে একদিকে যেমন এই সম্পর্ক দৃঢ়তা পাচ্ছিল, অন্যদিকে বস্তির মানুষজনের বাঁকা নজরও তাদের ওপর পড়তে শুরু করেছিল। কয়েকজন খেয়াল করে ফেলেছিল যে একজন অবিবাহিত যুবক তার ঘরে এক অচেনা নারীকে আশ্রয় দিয়েছে। ব্যাস, আর যায় কোথায়? খুব দ্রুতই এই খবর বাতাসে ছড়াতে লাগল। বস্তির চায়ের দোকানে মানুষজন কানা ঘুষা করতে শুরু করল। কেউ মন্তব্য করত এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কেউ বলতো এটা সামাজিক অবক্ষয়ের চরম রূপ। আবার কিছু মানুষ তো নিপার চরিত্র নিয়েই কদর্য প্রশ্ন তুলতে শুরু করল।
আসিফ এসব মন্তব্য শুনে রাগে ফেটে পড়ত, কিন্তু সে নীরবতা পালন করত, কারণ সে জানত যে সমাজের এই বিষাক্ত মানসিকতাকে জবাব দেওয়া এতটা সহজ কাজ নয়। আসিফ প্রচণ্ড ক্ষোভে উত্তর দিতে উদ্যত হয়েছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল এবং কোনো বাক্য ব্যয় না করে সেখান থেকে প্রস্থান করল। তবে তার ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছিল। সে যখন নিজের ডেরায় পৌঁছল, নিপা তার মুখের কালচে ভাব দেখেই সবটা আঁচ করতে পারল। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আসিফ প্রথমে কিছুই বলতে চাইল না, তবে পরে সব ঘটনা খুলে বলল। এসব শুনে নিপার মুখশ্রী পুনরায় বিবর্ণ হয়ে গেল। তার চোখের সেই আদিম আতঙ্ক আবারও ফিরে এলো। সে মৃদু স্বরে বলল, আসিফ, আমি তোমার জন্য কেবলই এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। আমার এখনই এখান থেকে বিদায় নেওয়া উচিত। আসিফ বিন্দুমাত্র কাল বিলম্ব না করে বলল, খবরদার, এমন কথা আর কখনো মুখে আনবে না। তুমি কোথাও যাচ্ছ না। এই ঘরটার উপর তোমারও সমান অধিকার রয়েছে। কিন্তু নিপার অন্তরে এক গভীর ভয়ের সঞ্চার হয়েছিল। তার বারবার মনে হতে লাগল, হয়তো তার এই অভিশপ্ত উপস্থিতির কারণে আসিফের সুন্দর জীবনটা ধ্বংস হয়ে যাবে। সেই রাত্রিটিতে দুজনেই স্তব্ধ হয়ে বসে রইল, তবে এবারের স্তব্ধতা বড্ড বেশি দমবন্ধ করা ছিল। পরদিন ভোরে আসিফ যখন কাজে গেল, বস্তির কয়েকজন মাতব্বর তাদের ঝুঁপড়ির সামনে এসে হাজির হল এবং নিপাকে জেরা করতে শুরু করল। তারা কড়া সুরে বলল, তুমি এখানে কোন সাহসে পড়ে আছো? ওই ছেলের সাথে তোমার আসল সম্পর্কটা কি? নিপা প্রচণ্ড ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজের সমস্ত সাহস এক করে বলল, আমি এখানে কেবল মাথা গোজার ঠাঁই নিয়েছি। আসিফ আমাকে বিপদের দিনে সাহায্য করেছে। তবে ওই মানুষগুলোর কাছে সত্য জানার কোনো সদিচ্ছা ছিল না। তারা কেবল নিজেদের নোংরা চিন্তাভাবনাকেই প্রতিষ্ঠা করতে মরিয়াছিল। আসিফ যখন আস্তানায় ফিরে এলো, সে এই দৃশ্য দেখে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল এবং ওই লোকগুলোকে লক্ষ্য করে বলল, এটা আমার নিজস্ব জায়গা। আমি যাকে খুশি এখানে আশ্রয় দেব। আপনাদের কোনো অধিকার নেই এখানে এসে কৈফিয়ত চাওয়ার। বস্তির লোকেরা তেলে বেগুনে জ্বলে উঠল এবং হুমকি দিল, তুই যদি এভাবেই চলিস তবে আমরা তোকে এই এলাকা থেকে চিরতরে তাড়িয়ে দেব। আসিফ বিন্দুমাত্র পরোয়া না করে বলল, সৎ পথে হাঁটা এবং সত্যের পক্ষে থাকা যদি অপরাধ হয়, তবে আমি এই বস্তি ছাড়তেই প্রস্তুত আছি। এ কথা শুনে উপস্থিত সবাই সাময়িকভাবে চুপ হয়ে গেল, তবে তাদের ভেতরের আক্রোশ আরও বহু গুণ বেড়ে গেল। সেই ঘটনার পর আসিফ ও নিপা দুজনেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারল যে সামনের দিনগুলো কণ্টকাকীর্ণ হতে চলেছে। তবে এসবের মাঝে একটি সত্য জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল, আর তা হল তারা এখন একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। তাদের মনে যে মায়ার বাঁধন তৈরি হয়েছিল তা এখন আর কেবল আশ্রয়ের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং তা গভীর এক প্রণয়ের রূপ পরিগ্রহ করতে শুরু করেছিল। তবে এই প্রণয়কে একটি বৈধ স্বীকৃতি দেওয়া তখনও বাকি ছিল, আর জীবনের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা আসা তখনও বাকি। কারণ সমাজের তৈরি করা অদৃশ্য শৃঙ্খল এত সহজে ভাঙার মতো ছিল না। ওই দিনের পর আসিফ ও নিপার জীবন যেন এক অজানা মোড়ে এসে থমকে দাঁড়িয়েছিল, যেখানে প্রতিটি ভোরের আলোর সাথে এক নতুন আতঙ্ক এবং প্রতিটি রাতের অন্ধকারের সাথে এক নতুন উৎকণ্ঠার জন্ম হচ্ছিল। কিন্তু এত প্রতিকূলতার মাঝেও তাদের দুজনের আত্মিক সম্পর্ক আগের চেয়েও হাজার গুণ বেশি সুদৃঢ় হয়ে গিয়েছিল। আসিফ এখন আগের চেয়ে অনেক বেশি ঘাম ঝরাতে শুরু করেছিল, কারণ তাকে এখন শুধু নিজের অন্ন জোগাড় করলে চলবে না, বরং নিপার দায়িত্ব তার কাঁধেই বর্তেছিল। সে কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গ্যারেজে খাটত। কখনো প্রখর রোদে পুড়ত, কখনো ইঞ্জিন অয়েল মেখে কালিঝুলি হতো, এবং অনেক সময় কাস্টমারদের অকারণ বকাঝকাও তাকে হজম করতে হতো। কিন্তু সে সব কিছু মুখ বুঝে মেনে নিত, কারণ দিন শেষে যখন সে তার ছোট্ট ঝুপড়িতে ফিরত এবং দরজায় নিপাকে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখত, তখন তার শরীরের সমস্ত ক্লান্তি যেন জাদুর মতো উবে যেত। অন্যদিকে নিপাও এখন পুরোপুরি ওই খুপড়ি ঘরটিকে নিজের সংসার বলে মেনে নিয়েছিল। সে খুব ভোরে ঘুম থেকে উঠত, কলপাড় থেকে জল আনত, স্টোভ জ্বালাত, রান্না শেষ করত এবং পুরো খুপড়িটি পরিপাটি করে রাখত।
তার সর্বাত্মক প্রচেষ্টা থাকত যেন আসিফ কোনোভাবেই কোনো অযত্নের শিকার না হয়। তবে এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোর মাঝেই বস্তিবাসীর কটু কথা এখন বিষাক্ত তীরের মতো তাদের জীবনে বিদ্ধ হতে শুরু করেছিল। মানুষজন এখন প্রকাশ্যে তাদের নিয়ে উপহাস করতে শুরু করেছিল। কেউ বলতো এই বসবাস সম্পূর্ণ অবৈধ, কেউ বলতো এটি সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন, আর কিছু হীনমন্য মানুষ তো আসিফকে উস্কানি দেওয়ারও চেষ্টা করত যাতে সে নিপাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু আসিফ প্রতিবারই একটি মোক্ষম জবাব দিত যে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেয়ে বড় কোনো ধর্ম এই পৃথিবীতে নেই। আর তার এই মানবিক যুক্তি ধীরে ধীরে সমাজের চোখে তাকে বড় অপরাধী হিসেবে দাঁড় করাতে লাগল। একদিন তো পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, যখন স্থানীয় কয়েকজন বখাটে তাদের ঝুপড়ির সামনে এসে জড়ো হলো এবং নিপাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল। তারা চূড়ান্ত আল্টিমেটাম দিল যে সে যদি আজই এই জায়গা ছেড়ে না যায় তবে আসিফকে এলাকা ছাড়া করা হবে। সেই চরম মুহূর্তে আসিফ সেখানে উপস্থিত ছিল না, আর নিপা ছিল সম্পূর্ণ একা। তার বুকটা ধুকপুক করছিল, তবে সে এবার আর ভেঙে পড়ল না। সে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে সে কোথাও যাবে না, সে কোনো অন্যায় বা পাপের সাথে জড়িত নয়, সে কেবল একজন মানুষের দেওয়া আশ্রয়ে সম্মানজনকভাবে বেঁচে আছে। কিন্তু ওই বখাটেদের তার যুক্তিসঙ্গত কথা শোনার কোনো ইচ্ছেই ছিল না। তারা মূলত তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চাইছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে আসিফ সেখানে এসে উপস্থিত হল এবং সব কিছু সচক্ষে দেখল। তার ধমনীতে রক্ত টকবক করে ফুটতে শুরু করল। সে বখাটেদের সামনে রুখে দাঁড়িয়ে বলল, কারো যদি কোনো অভিযোগ থাকে তবে সরাসরি আমার সাথে বোঝাপড়া করো, নিপাকে একটা কথাও কেউ বলবে না। তার চোখে মুখে এমন এক ইস্পাত কঠিন প্রত্যয় ছিল যে কিছুক্ষণের জন্য সবাই হতবাক হয়ে গেল। তবে প্রস্থান করার সময় তারা এই বলে শাসিয়ে গেল যে এসবের ফল খুব একটা সুখকর হবে না। সেই ঘটনার পর আসিফ এবং নিপা উভয়েই বুঝে গেল যে এখন তাদের শুধু সমাজ নামক কাঠামোর সাথেই নয়, বরং বিরূপ পরিস্থিতির সাথেও নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে। তবে এসবের ভিড়ে তাদের জীবনে অন্য একটি সুন্দর পরিবর্তনও আসছিল। তা হলো এখন তাদের মনের টান আরও অনেক বেশি নিবিড় হয়ে গিয়েছিল। তারা একে অপরকে ছাড়া নিজেদের অস্তিত্বকে কল্পনাও করতে পারত না। এক রাতে যখন দুজনে খোলা আকাশের নিচে বসেছিল এবং আকাশে অসংখ্য তারা মিটিমিটি জ্বলছিল, আসিফ খুব ধীর স্বরে বলল, নিপা আপা, আপনার কি কখনো এমনটা মনে হয় যে ঈশ্বর আমাদের দুজনকেই একে অপরের জন্য সৃষ্টি করেছেন? এই কথাটি শোনার পর নিপা মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। তার হৃৎস্পন্দনের গতি বহুগুণ বেড়ে গেল। সে মনে মনে বহুবার এই কথাটি ভেবেছিল ঠিকই, কিন্তু ঠোঁটে আনার সাহস কখনো সঞ্চয় করতে পারেনি। সে কাঁপা কাঁপা গলায় বলল, আসিফ, আমাদের এই চলার পথটা মোটেও কুসুমাস্তীর্ণ নয়। মানুষ আমাদের এই সম্পর্ককে কখনোই মেনে নেবে না। আসিফ কাল বিলম্ব না করে জবাব দিল, আমার দুনিয়ার মানুষের কথায় এক কানাকড়িও যায় আসে না। আমি শুধু আপনার ভালো থাকার পরোয়া করি। আপনার মুখের হাসিটুকু অমলিন থাকাই আমার জীবনের একমাত্র চাওয়া। এই কথা শোনার পর নিপার চোখ উপচে জল গড়িয়ে পড়ল। জীবনের এতগুলো বছর পর এই প্রথম কেউ তাকে এত গভীরভাবে মূল্যায়ন করল। কেউ তাকে বোঝা না ভেবে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকার করল। সেই মায়াবী রাতে তাদের দুজনের মনের মাঝের সমস্ত অদৃশ্য প্রাচীর ধূলিসাৎ হয়ে গেল। এখন তাদের এই সম্পর্ক শুধু আর নির্ভরতা বা আশ্রয়ের ছিল না, বরং তা নিখাত ভালোবাসায় পরিণত হয়েছিল। তবে ভালোবাসা যতটা ঐশ্বরিক হয়, বাস্তবতার জমিনে তা টিকিয়ে রাখাও ততটাই কঠিন হয়। কারণ এখন তাদের এই পবিত্র সম্পর্কটিকে সমাজের সামনে বৈধ হিসেবে প্রমাণ করার দায়ভার ছিল। তাদেরকে এই সত্যটি প্রতিষ্ঠিত করতে হবে যে নিখাদ ভালোবাসা সমাজের তৈরি করা ঠুনকো নিয়মের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পরের দিন কাকডাকা ভোরে যখন চারদিক ভরসা হতে শুরু করল, তখন দুজনেই খুব অল্প কিছু জিনিসপত্র এবং গুটি কয়েক জামা কাপড় একটি পুরনো ব্যাগে পুরে নিল এবং সেই বস্তির দিকে শেষবারের মতো ফিরে তাকালো।
ওই ধুলোমাখা রাস্তায় তাদের অসংখ্য স্মৃতি লেপ্টে ছিল, সীমাহীন কষ্টও ছিল, আবার বেঁচে থাকার সংগ্রামও ছিল। কিন্তু এখন সেসব চিরতরে অতীত হয়ে যাবে। আসিফ একটি দীর্ঘশ্বাস মোচন করল এবং নিপার দিকে তাকাল। নিপার চোখে কিছুটা শঙ্কার ছাপ ছিল, তবে সেই শঙ্কার পাশাপাশি এক বুক ভরসাও ছিল, আসিফের প্রতি অটুট ভরসা। আর এই ভরসাই ছিল তাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় জ্বালানি। তারা দুজন পা মেপে মেপে বস্তির সীমানা অতিক্রম করে গেল। পুরো যাত্রাপথে এক পিন পতন নীরবতা বিরাজ করছিল, তবে সেই নীরবতার আড়ালে একটি রঙিন স্বপ্ন ডানা মেলতে শুরু করেছিল। নতুন শহরে পা রাখতেই তারা আসল জীবনযুদ্ধের সম্মুখীন হল, যেখানে পুরনো এলাকায় মানুষ শুধু মুখের কথায় আঘাত করত, সেখানে এই নতুন শহরে তাদের চেনার মতো একটা মানুষও ছিল না। কিন্তু এখানে টিকে থাকার জন্য প্রতিদিন নতুন নতুন লড়াই করতে হতো। আসিফ উপার্জনের জন্য বহু জায়গায় কাজ খোঁজার চেষ্টা চালালো, কিন্তু সর্বত্রই হয় পূর্ব অভিজ্ঞতা জানতে চাওয়া হতো অথবা কোনো শক্ত পরিচিতি চাওয়া হতো, যার কোনোটিই তার ঝুলিতে ছিল না। অবশেষে বহু কাঠখড় পোড়ানোর পর সে একটি কারখানায় শ্রমিকের কাজ জোগাড় করতে সক্ষম হল, যেখানে সারা দিন লোহার পাত বইতে হতো, মেশিনের ভারী কাজ করতে হতো, আর এর বিনিময়ে দিন শেষে যে সামান্য পারিশ্রমিক জুটত তা দিয়ে কেবল দুজনের দুমুঠো অন্নের সংস্থান হতো। অন্যদিকে নিপাও দমে যাওয়ার পাত্রী ছিল না। সে পার্শ্ববর্তী আবাসিক এলাকার বাসাবাড়িতে ঠিকা কাজ করা শুরু করে দিল। ঘর পরিষ্কার করা, থালা বাসন মাজা, রান্না করা, যে কাজই তার সামনে পড়ল সে বিনা দ্বিধায় তাই করতে লাগল। শুরুর দিককার দিনগুলো ছিল অবর্ণনীয় কষ্টের। অনেক সময় হাড় ভাঙা খাটুনির পর দুজনেই ক্লান্তিতে এলিয়ে পড়ত। অনেক রাতে ঠিকমতো খাবারও জুটত না। তবে প্রতি রাতে যখন তারা পাশাপাশি বসত, তখন তাদের মনে হতো যে তারা অনন্তকাল ধরে একা নয়। আর এই প্রশান্তির অনুভূতিটাই তাদের পরদিন সকালে পুনরায় নতুন উদ্যমে উঠে দাঁড়ানোর অফুরন্ত শক্তি যোগাত। ধীরে ধীরে তারা শহরের এক প্রান্তে একটি ছোট্ট খুপড়ি ঘর ভাড়া নিতে সক্ষম হল। ঘরটি আয়তনে ছিল খুবই ক্ষুদ্র। সেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের কোনো ব্যবস্থাই ছিল না, তবে সেটি ছিল তাদের নিজস্ব আস্তানা। সেখানে কেউ তাদের দিকে বাঁকা চোখে তাকাত না, কেউ তাদের একত্রে থাকা নিয়ে কুরুচিপূর্ণ প্রশ্ন করত না। সেখানে তারা প্রাণ খুলে হাসতে পারত, নিজেদের দুঃখ ভাগাভাগি করতে পারত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানে তারা একত্রে শান্তিতে বসবাস করতে পারত। সময়ের পরিক্রমায় তাদের হাড় ভাঙা পরিশ্রমের ফল দৃশ্যমান হতে শুরু করল। আসিফ শ্রমিকের কাজের পাশাপাশি কারখানার ওয়েল্ডিংয়ের কাজও খুব দ্রুত আয়ত্ত করে ফেলল। এখন তার দিন মজুরি আগের তুলনায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে নিপাও এখন গৃহস্থালির কাজে বেশ পারদর্শিতা অর্জন করেছিল, এবং যেসব বাসাবাড়িতে সে কাজ করত সেখানকার গৃহকর্ত্রীরা তার কাজের সততা ও আন্তরিকতায় মুগ্ধ থাকতে শুরু করেছিল। তবে এসব জাগতিক উন্নতির মাঝেও তাদের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেত, যে তাদের সম্পর্ক কি এভাবেই সমাজ বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাবে? তারা কি কোনোদিন সমাজের সামনে নিজেদের এই ভালোবাসাকে বৈধ স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবে? এক রাতে যখন দুজনে সারাদিনের ক্লান্তি শেষে রাতের খাবার খাচ্ছিল, আসিফ নিজের সমস্ত সাহস সঞ্চয় করে বলল, নিপা, আমি আর কালক্ষেপণ করতে চাই না। আমি চাই আমরা আমাদের এই সম্পর্ককে এবার একটি পবিত্র নাম দিই। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটি কর্ণগোচর হতেই নিপার চোখ বেয়ে আনন্দশ্রু ঝরতে শুরু করল। ঠিক এই মুহূর্তটির জন্যই হয়তো সে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি বুনেছিল,
তবে পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে স্বপ্ন দেখার অধিকার থেকেও বঞ্চিত করেছিল। সে অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, আসিফ, কাজটা কি ঠিক হবে? মানুষজন শুনলে কি সমালোচনা করবে? আসিফ শক্ত করে তার হাতটি চেপে ধরে বলল, আমার এখন সমাজের কোনো মানুষের সমালোচনায় কিচ্ছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে রিক্ত হয়েছি, কিন্তু এখন আমি তোমাকে কোনো মূল্যেই হারাতে চাই না। তুমি ছায়ার মতো আমার পাশে থেকো, এতটুকুই আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট। নিপা কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল এবং তারপর সম্মতিসূচক মাথা নাড়ল। তার চোখে তখন জল টলটল করছিল, তবে এবারে সেই অশ্রুবিন্দুতে কোনো আক্ষেপ বা যন্ত্রণা ছিল না, বরং তা ছিল পরম প্রাপ্তির আনন্দ। পরদিন সকালেই তারা দুজনে স্থানীয় কাজী অফিসে গিয়ে অত্যন্ত সাদামাটাভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিল। সেখানে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না, ছিল না কোনো আমন্ত্রিত অতিথির ভিড়। শুধু দুটি পবিত্র মন একে অপরের চিরস্থায়ী সঙ্গী হয়ে গিয়েছিল। কাজীর খাতা সই হতেই তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছিল। বিয়ের পর তাদের জীবনে এক অনাবিল শান্তি নেমে এলো। এখন তারা শুধু একে অপরের আশ্রয়দাতা ছিল না, বরং চিরকালের জীবন সঙ্গী হয়ে উঠেছিল। তবে গল্পের সমাপ্তি এখানেই ঘটছে না, কারণ জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের এখন এই পবিত্র সম্পর্কটিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। সমাজের সমস্ত ভ্রুকুটির শক্ত হাতে মোকাবিলা করতে হবে এবং প্রমাণ করে ছাড়তে হবে যে খাঁটি ভালোবাসা যে কোনো বিরূপ পরিস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। ধীরে ধীরে তারা নিজেদের ভবিষ্যৎকে আরও সুন্দর ও সুরক্ষিত করে গড়ে তোলার মিশন শুরু করল। আসিফ ওয়েল্ডিংয়ের কাজে আরও বেশি মনোনিবেশ করতে শুরু করল এবং কয়েক মাসের মধ্যেই সে এত বেশি দক্ষতা অর্জন করল যে ছোটখাটো গ্রিলের কন্ট্রাক্ট সে নিজেই পেতে শুরু করল। অন্যদিকে নিপাও বাসাবাড়ির কাজের পাশাপাশি বুটিকের হাতের কাজ শিখতে শুরু করে দিল। এখন তাদের হাতে মাস শেষে সামান্য কিছু অর্থ সঞ্চয়ও হতে শুরু করেছিল। তাদের জীবনযাত্রা এখন ধীরে ধীরে একটি সুন্দর ও স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছিল। তবে অন্তরের গহীনে কোথাও না কোথাও দুজনেই খুব ভালোভাবে জানত যে তাদের অভিশপ্ত অতীত কোনোদিনই তাদের পুরোপুরি পিছু ছাড়বে না, আর হয়তো কোনো এক অনাকাঙ্ক্ষিত দিনে তাদের আবার সেই ভয়ঙ্কর অতীতের মুখোমুখি দাঁড়াতে হবে। তবে এবার একটি বড় পার্থক্য হলো, তারা আর একা থাকবে না, তারা একে অপরের ঢাল হয়ে দাঁড়াবে, আর এই একতাই হবে তাদের সবচেয়ে বড় শক্তির উৎস। বিয়ের পর আসিফ আর নিপার জীবনে যে প্রশান্তির সুবাতাস বইছিল তা তাদের কাছে কোনো রূপকথার গল্পের চেয়েও কম ছিল না। তবে বাস্তব জীবন তো কেবল হাসি আনন্দে সীমাবদ্ধ থাকে না, এর মাঝে ঘাত প্রতিঘাত, চরম দায়িত্ববোধ এবং অতীতের ফেলে আসা কালো ছায়াও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাদের ভাড়া নেওয়া ছোট্ট অন্ধকার ঘরটি এখন একটি মায়াময় আপন সংসারে পরিণত হয়েছিল, যেখানে সকালের শুভ সূচনা হতো এক কাপ গরম চায়ের সুবাস দিয়ে, আর রাতের অবসান ঘটত একে অপরের প্রতি অটুট ভরসায়। তবে প্রতিটি ভোরের সূর্যোদয়ের সাথে একটি নতুন সংগ্রামও তাদের দরজায় কড়া নাড়ত। আসিফ এখন আগের চেয়ে অনেক গুণ বেশি হাড়ভাঙা পরিশ্রম করতে শুরু করেছিল, কারণ এখন সে শুধু নিজের জন্যে বাঁচে না, বরং নিজের স্ত্রীর প্রতিও তার একটি বিশাল দায়িত্ববোধ রয়েছে। সে খুব ভোরে শয্যা ত্যাগ করত, কারখানায় যেত, সারাদিন আগুনের ফুলকির মাঝে ডুবে থাকত এবং সন্ধ্যায় শ্রান্ত দেহে বাড়ি ফিরত। তবে যখনই সে দরজার কড়া নাড়ত এবং নিপাকে একগাল অমলিন হাসি মুখে দেখতে পেত, তখন তার শরীরের সমস্ত ক্লান্তি যেন জাদুর মতো উবে যেত। অন্যদিকে নিপাও এখন শুধু চার দেয়ালের মাঝে বন্দী একজন সাধারণ গৃহিণী ছিল না, বরং সে আসিফের সবচেয়ে বড় অনুপ্রেরণায় পরিণত হয়েছিল। সে নিপুণ হাতে সংসার সামলাত, বুটিকের কাজ করত এবং সব দিক থেকে আসিফকে সাহস জোগাত। তবে এসব সাফল্যের মাঝেও তার বুকের কোনো এক নিভৃত কোণে সেই কালো অতীতটা তখনও জীবন্ত ছিল, সেই ভয়ঙ্কর অতীত যা তাকে মাঝে মাঝেই আতঙ্কিত করত, রাতের শান্তির ঘুম কেড়ে নিত। অনেক রাতে এমন হতো যে সে হঠাৎ দুঃস্বপ্ন দেখে আটকে উঠত আর তার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে যেত।
আসিফ এই বিষয়গুলো খুব গভীরভাবে উপলব্ধি করতে পারত, তবে সে তাকে কখনোই জোর করত না যেন সে তার পুরনো সেই বিভৎস যন্ত্রণার স্মৃতি আবার হাঁটড়ে বেড়ায়। সে শুধু চুপচাপ তাকে জড়িয়ে ধরত এবং তাকে এই ভরসা জোগাত যে এখন সব বিপদ কেটে গেছে। তবে তাদের ভাগ্যলিপি হয়তো তাদের এই সুখটুকুকে এত সহজে স্থায়ী হতে দিতে প্রস্তুত ছিল না। একদিন নিপা যখন বাজার থেকে ফিরছিল, রাস্তায় সে তার পুরনো এলাকার এক পরিচিত লোককে দেখতে পেল। লোকটাকে দেখা মাত্রই নিপার মুখমণ্ডল মুহূর্তের মাঝে ফ্যাকাশে বর্ণ ধারণ করল। লোকটি তাকে চিনে ফেলেছিল। সে কাছে এসেই কটুক ভাষায় কটু কথা শোনাতে শুরু করল আর উপহাস করে বলল, আরে কি খবর তোমার? তুমি তো দেখছি এখানে তোমার নতুন নাগর নিয়ে বেশ ফুর্তিতে আছো। তোমার পেছনের নোংরা অতীত কি এত দ্রুতই ধুয়ে মুছে সাফ হয়ে গেল? এই বিষাক্ত কথাগুলো শুনে নিপা ভিতর থেকে আক্ষরিক অর্থেই কেঁপে উঠল। তবে সে অতি কষ্টে নিজেকে সামলে নিল এবং কোনো বাক্য ব্যয় না করে সেখান থেকে দ্রুত পায়ে প্রস্থান করল। তবে ওই অনাকাঙ্ক্ষিত দিনের পর তার মনের ভেতরের সুপ্ত আতঙ্কটা আবার নতুন করে জেগে উঠল। তার বারবার মনে হতে লাগল যে তার কালো অতীত এখন আর কোনোভাবেই তার পিছু ছাড়বে না। সে যখন রাতে আসিফকে এসব ঘটনা খুলে জানাল, আসিফ তাকে পরম মমতায় সান্ত্বনা দিল এবং বলল যে এখন আর এসব বাজে কথায় বিন্দুমাত্র কিছু যায় আসে না। সে তার পাশে বটবৃক্ষের মতো আছে এবং আজীবন থাকবে। তবে মনে মনে আসিফও খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে এখন তাদের এই নোংরা অতীতের সরাসরি মোকাবিলা করতেই হবে। কয়েকদিন অতিবাহিত হবার পর ওই লোকটি তার আরও কয়েকজন সঙ্গীকে নিয়ে তাদের বাসার আশেপাশে এসে হাজির হল এবং এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াতে লাগল। সে লোকজনকে ডেকে ডেকে বলতে শুরু করল যে নিপা আগে থেকেই বিবাহিত ছিল এবং এখন সে আগের স্বামীকে ফাঁকি দিয়ে আবার নতুন করে বিয়ে করেছে। এই বানোয়াট কথা শুনে আশেপাশের লোকজনের দৃষ্টিভঙ্গি খুব দ্রুতই বদলাতে শুরু করল। কেউ কেউ পেছনে ফিসফিস করে নানা মন্তব্য করতে লাগল, কেউ আবার সরাসরি এসে নানা অমূলক প্রশ্ন তুলতে শুরু করল। তবে এবারের পরিস্থিতিতে আসিফ এবং নিপা আগের মতো মোটেও দুর্বল বা অসহায় ছিল না। তারা দৃঢ় সিদ্ধান্ত নিল যে তারা আর অকারণে কাউকে ভয় পাবে না। আসিফ ওই নোংরা লোকগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিল যে নিপা তার বিবাহিত স্ত্রী এবং তার অতীত জীবনে কি ঘটেছিল তা নিয়ে আসিফের তিল পরিমাণও মাথা ব্যথা নেই। কারো যদি এই বিষয়ে কোনো আপত্তি থাকে তবে সে যেন সরাসরি সামনে এসে পুরুষদের মতো কথা বলে। তার কণ্ঠস্বরে এত বেশি তেজ আর সততা ছিল যে অনেকেই ভড়কে গিয়ে চুপ হয়ে গেল। তবে এই সামাজিক লড়াইটা এতটা সহজসাধ্য ছিল না, কারণ সমাজের মানুষের মানধাতার আমলের মানসিকতা এত দ্রুত বদলানোর মতো বিষয় ছিল না। তবে এবার আসিফ ও নিপা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা কোনোভাবেই হার মানবে না। তারা নিজেদের এই পবিত্র সম্পর্ককে কোনো তৃতীয় ব্যক্তির সামনে ভুল বা কলঙ্কিত বলে প্রমাণ হতে দেবে না। এই দীর্ঘ সংগ্রামের মাঝেই তাদের জীবনে আরেকটি ইতিবাচক পরিবর্তন এলো। নিপা পুরো দমে হস্তশিল্পের কাজ শুরু করল এবং ধীরে ধীরে এলাকায় তার হাতের কাজের চাহিদা বাড়তে লাগল। মানুষজন তার চমৎকার ডিজাইনের ভূয়সী প্রশংসা করতে শুরু করল। অন্যদিকে আসিফও এখন নিজস্ব ওয়েল্ডিং শপ খুলেছে। তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে লাগল। এখন তাদের হাতে মাস শেষে এতটুকু টাকা সঞ্চয় হতে শুরু করেছিল যে তারা নিজেদের ভবিষ্যতের জন্য ভালো কিছু ভাবতে পারল। এক বর্ষণ মুখর সন্ধ্যায় যখন দুজনে ব্যালকনিতে বসেছিল আর ঠান্ডা বাতাস বইছিল, নিপা ধীর গলায় বলল, আসিফ, তোমার কি কখনো মনে হয় যে আমরাও একদিন নিজেদের একটা ছাদ তৈরি করতে পারব? আসিফ আত্মবিশ্বাসের সাথে হেসে জবাব দিল, কেন পারব না? আমরা দুই হাতে খাটব আর অবশ্যই আমাদের নিজেদের বাড়ি বানাব। এই কথা শুনে নিপার চোখে এক ঝলক প্রশান্তি খেলে গেল। যে স্বপ্ন একসময় তার কাছে মরীচিকা মনে হতো, এখন তা ধীরে ধীরে বাস্তব রূপ পেতে চলেছে। কিন্তু এরই মাঝে তার মনে আরও একটি ভাবনা দোল খেয়ে গেল। সে লাজুক কণ্ঠে বলল, আসিফ, যদি কখনো আমাদের কোনো সন্তান পৃথিবীতে আসে, আমরা কি তাকে একটা সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ দিতে পারব?
আসিফ কয়েক মুহূর্তের জন্য একদম নিশ্চুপ হয়ে গেল। তারপর সে খুব আবেগপূর্ণ কণ্ঠে বলল, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব, কারণ আমরা জীবনে যে অমানবিক কষ্ট সহ্য করেছি তা আমাদের সন্তানকে কোনো দিন ছুঁতেও দেব না। এই কথা শুনে নিপার গাল বেয়ে জলের ধারা নামল। তবে এবার সেই জলে কোনো শঙ্কা ছিল না, বরং তা ছিল নতুন এক জীবনের বার্তা। এখন তাদের জীবন শুধু দুটি অস্তিত্বের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং তা জড়িয়েছিল আগামী প্রজন্মের সাথে, এমন এক ভবিষ্যতের সাথে যেখানে তারা তাদের এই অকৃত্রিম ভালোবাসাকে এক নতুন রূপ দিতে চলেছে। কিন্তু তারা তখনও অনুমান করতে পারেনি যে সামনের পথ তাদের আরও বড় এক পরীক্ষার মুখে দাঁড় করাবে। কারণ জীবন সব সময় সেই দিকেই বাঁক নেয় যার প্রত্যাশা মানুষ সবচেয়ে কম করে। সময় তার আপন বেগে বদলাচ্ছিল, কিন্তু জীবন তখনও আসিফ আর নিপার পরীক্ষা নেওয়া ক্ষান্ত করেনি। তাদের মাথার ঘাম, পায়ে ফেলা পরিশ্রম অবশ্যই সুফল দিচ্ছিল, কিন্তু সমাজের কিছু মানুষের দৃষ্টিভঙ্গি তখনও পুরোপুরি কলুষমুক্ত হয়নি। তবুও তফাৎ এটাই ছিল যে আগে যেখানে তারা ভয়ে কুঁকড়ে যেত, এখন সেখানেই তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছিল। তাদের ভাড়ার ছোট্ট বাসাটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপাটি আর ছিমছাম থাকত। দেয়ালে নিপা নিজের হাতে বোনা কিছু সুন্দর ওয়ালমেট টাঙিয়ে রেখেছিল এবং জানালার পাশে ছোট্ট একটা গাছের টব সাজিয়েছিল। আসিফ যখন দিনের কাজ শেষে সন্ধ্যায় ফিরত, তখন সে শুধু একটি কংক্রিটের কাঠামো পেত না, বরং পেত এক অনাবিল প্রশান্তির ঠিকানা। কিন্তু এই শান্ত সুনিবিড় পরিবেশের মাঝেই এমন এক দিন এলো যা তাদের জীবনকে আবারও এক ঝটকায় নাড়িয়ে দিল। নিপা বিগত বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলতা অনুভব করছিল। প্রথম দিকে সে ব্যাপারটাকে খুব একটা আমলে নেয়নি, কিন্তু যখন শারীরিক অবস্থার আরও অবনতি হতে লাগল, তখন আসিফ তাকে জোর করে ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। স্বাস্থ্য পরীক্ষার পর যে খবরটি সামনে এলো তা তাদের দুজনকেই একই সাথে আনন্দের বন্যায় ভাসালো এবং কিছুটা শঙ্কিতও করে তুলল। নিপা মা হতে চলেছিল। এই সুসংবাদ শুনে আসিফের দুচোখ বেয়ে খুশির অশ্রু ঝরে পড়ল। সে কখনো ঘুণক্ষরেও ভাবেনি যে তার এই ছন্নছাড়া জীবনে এত বড় একটি আশীর্বাদ নেমে আসবে। তবে সেই আনন্দের মুহূর্তেই তার কাঁধে দায়িত্ববোধের বিশাল এক পর্বত চেপে বসল। এখন তাকে শুধু একজন আদর্শ স্বামী নয়, বরং একজন দায়িত্বশীল পিতাও হতে হবে। নিপাও ভেতরে ভেতরে ভীষণ রোমাঞ্চিত ছিল, কিন্তু তার মনের গহীনে কোথাও একটা সূক্ষ্ম ভয়ও কাজ করছিল। তার সেই অভিশপ্ত অতীতের স্মৃতিগুলো তাকে আবার মানসিকভাবে তাড়া করতে শুরু করল। তার বারবার মনে হতে লাগল যে হয়তো তার ফেলে আসা কলঙ্কিত অতীত তার অনাগত নিষ্পাপ সন্তানের জীবনের উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে। কিন্তু আসিফ প্রতিবার তাকে পরম স্নেহে বোঝাত যে এখন তাদের চারপাশের সবকিছু বদলে গেছে। এখন তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ তাদের নিজেদের মুঠোর ভেতর। সময় দ্রুত গড়িয়ে যেতে লাগল এবং নিপার বিশেষ খেয়াল রাখার জন্য আসিফ তার দোকানের কাজের সময়সীমা আরও বাড়িয়ে দিল। সে দিনরাত এক করে হাড় ভাঙা খাটুনি খাটতে লাগল, যাতে অনাগত নতুন অতিথির কোনো প্রয়োজনীয় জিনিসের বিন্দুমাত্র ঘাটতি না হয়। কিন্তু মানুষের শরীরেরও তো একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। একদিন ওয়েল্ডিংয়ের কাজ করতে করতে আসিফ হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল। তার কর্মচারীরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। নিপা যখন এই দুঃসংবাদটি পেল, তার চারপাশের পৃথিবী যেন থমকে দাঁড়াল। সে পাগলের মতো ছুটে হাসপাতালে পৌঁছল এবং আসিফকে স্যালাইন দেওয়া অবস্থায় দেখে তার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল। ডাক্তার এসে জানালেন যে অতিরিক্ত মানসিক চাপ আর একটানা শারীরিক ক্লান্তির কারণেই আসিফের এই ভগ্ন দশা হয়েছে। তার পর্যাপ্ত বিশ্রামের ভীষণ প্রয়োজন। এই কথা শুনে নিপা গভীরভাবে অনুভব করল যে সে এই সংসার সমরে একা নয়। আসিফও তার সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে প্রয়োজনের চেয়েও অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছে। সেই দুঃসহ দিনের পর নিপাও একটি কঠিন সিদ্ধান্ত নিল যে সে এখন আর কেবল সাংসারিক গণ্ডির মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখবে না। সে তার হস্তশিল্পের ব্যবসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিল। আশেপাশের বিভিন্ন শোরুম থেকে পাইকারি অর্ডারের কাজ নিতে শুরু করল।
ধীরে ধীরে তার হাতের কাজের এত বেশি চাহিদা তৈরি হল যে সে ঘরে বসেই খুব ভালো অঙ্কের টাকা উপার্জন করতে লাগল। এখন আসিফ কিছুটা বিশ্রামের সুযোগ পেল। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের লালিত স্বপ্নগুলোকে ধীরে ধীরে বাস্তব রূপ দিতে লাগল। কয়েক মাস পর তারা শহরের একটু ভেতরের দিকে একটি ছোট জায়গা কিনে ফেলল। তা তাদের কাছে কোনো রাজপ্রাসাদের চেয়ে কম মূল্যবান ছিল না, কারণ এটি ছিল তাদের দুজনের ঘামে ভেজা কঠোর পরিশ্রমের প্রথম দৃশ্যমান ফল। যখন তারা সেই নিজেদের কেনা জমির ওপর প্রথমবার পা রাখল, তখন দুজনের চোখেই বাঁধ ভাঙা জল টলটল করছিল। সেই জল ছিল পরম প্রাপ্তির, পরম গর্বের, আর সেই কণ্টকাকীর্ণ পথের স্মৃতির, যা তারা একে অপরের হাত ধরে একসাথে পাড়ি দিয়েছিল। কিন্তু এর মাঝেই অপ্রত্যাশিতভাবে আরও একবার তাদের অতীত থাবা বসাল। যে মানুষগুলো আগে তাদের ঘায়েল করতে চেয়েছিল, তারা আবারও ছায়ার মতো সামনে এসে হাজির হল। তাদের এই অকল্পনীয় সাফল্য আর আনন্দ দেখে তারা হিংসার আগুনে জ্বলতে লাগল এবং আবার তাদের মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চালাল। তারা কটু কথা শুনিয়ে বলল যে তোমরা যতই বড়লোক হয়ে যাও না কেন, তোমাদের সেই বস্তির নোংরা অতীত কখনোই তোমাদের পিছু ছাড়বে না। তবে এবার আসিফ আর নিশ্চুপ রইল না। সে পূর্ণ তেজ ও আত্মবিশ্বাসের সাথে গর্জে উঠে বলল যে কোনো মানুষের ফেলে আসা অতীত কখনোই তার আসল পরিচয় বহন করে না। তার প্রকৃত পরিচয় হল তার আজকের দিনের বর্তমান আর তার সৎ কর্ম। আর আজ আমরা সমাজের বুকে মাথা উঁচু করে যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমাদের হালাল উপার্জনের পরিশ্রমের ফল। এ কথা শুনে আশেপাশে ভিড় করা সাধারণ মানুষগুলো তার কথায় পূর্ণ সমর্থন জানাতে লাগল। ধীরে ধীরে সেই সমাজ, যারা একসময় তাদের দিকে অবজ্ঞার আঙুল তুলত, এখন তারাই তাদের সম্মান করতে শুরু করল। মানুষজন তাদের পরিশ্রম আর সততার মর্ম বুঝতে পারল, আর এটাই ছিল তাদের সংগ্রামী জীবনের সবচেয়ে বড় ও চূড়ান্ত জয়। কিছু সময় পর তাদের কেনা জমিতে ছোট্ট একটি একতলা বাড়িও নির্মাণ হয়ে গেল। সেই বাড়িটা বিশাল অট্টালিকা কিছু ছিল না, কিন্তু সেখানে বুক ভরা প্রশান্তি ছিল, অকৃত্রিম ভালোবাসা ছিল এবং এক নতুন জীবনের মাতাল করা সুবাস ছিল। নিপা এখন তার অনাগত সন্তানের পৃথিবীতে আসার প্রহর গুনছিল, আর আসিফ প্রতিদিন সেই স্বপ্নের ছোট্ট বাড়িটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলায় ব্যস্ত সময় পার করছিল। দুজনের চোখে এখন কোনো পরাজয়ের ভয় ছিল না, বরং ছিল শুধুই আকাশ ছোঁয়া আশা। কিন্তু গল্পের জবনিকা এখনো পড়েনি, কারণ জীবনের শেষ রোমাঞ্চকর বাঁক আসা এখনো বাকি ছিল, যেখানে ভাগ্য তাদের এমন এক ঐশ্বরিক উপহার দিতে চলেছিল যা তাদের সমস্ত অতীত কষ্টকে চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ করে দেবে। সময় তার নিজস্ব গতিতেই নদীর স্রোতের মতো চলতে লাগল, কিন্তু আসিফ আর নিপার জীবন এখন আর আগের মতো স্থির ছিল না। যে কঠিন সংগ্রাম একসময় তাদের আত্মাকে ভেঙে চুরমার করে দিত, এখন সেটাই তাদের বেঁচে থাকার আসল শক্তিতে পরিণত হয়েছিল। তাদের স্বপ্নের ছোট্ট বাড়িটি এখন সম্পূর্ণ বসবাসযোগ্য হয়ে উঠেছিল। নতুন রঙের সোদা গন্ধ, ছিমছাম বারান্দা আর সদর দরজার সামনের ছোট্ট লনটিতে নিপা নিজের হাতে একটি নয়নতারা ফলের গাছ লাগিয়েছিল। বাড়িটা অবশ্যই ছোটখাটো ছিল, কিন্তু তাতে তাদের গোটা এক স্বপ্নের পৃথিবী লুকিয়েছিল। এমন এক পৃথিবী যা সীমাহীন কষ্টের পাক থেকে পদ্ম হয়ে জন্ম নিয়েছিল আর নিখাদ ভালোবাসায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। নিপা এখন তার জীবনের সবচেয়ে ঐশ্বরিক ও গুরুত্বপূর্ণ ধাপে এসে দাঁড়িয়েছিল। তার গর্ভে এক নতুন প্রাণের স্পন্দন হচ্ছিল এবং প্রতিদিনই তার চেহারায় এক আলাদা ধরনের মাতৃত্বকালীন উজ্জ্বলতা ফুটে উঠছিল। আসিফ এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল ও সচেতন হয়ে উঠেছিল। সে প্রতিটি ছোট বড় খুঁটিনাটি বিষয়ের দিকে সতর্ক খেয়াল রাখত, ঘড়ি ধরে ওষুধ খাওয়াত, রান্নাবান্নায় সাহায্য করত এবং রাতে তার পাশে বসে পরম আদরে চুলে বিলি কেটে দিত।
অনেক সময় সে একদম চুপচাপ নিপার পেটের ওপর কান পেতে সেই অনাগত প্রাণের মৃদু স্পন্দন অনুভব করার আপ্রাণ চেষ্টা করত, এবং ঠিক সেই মুহূর্তটিতে তার চোখে এক অদ্ভুত আনন্দ ও ভয়ের দারুণ মিশ্রণ ফুটে উঠত। সেই ভয়টা মূলত এই কারণেই ছিল যে সে এই পাহাড়সম দায়িত্ব পালনে কোনোভাবেই যেন এক চুল পিছিয়ে না পড়ে। কিন্তু নিপা প্রতিবার পরম বিশ্বাসে তার হাতটি ধরে বলতো, আসিফ, তুমি জন্মগতভাবেই অনেক দায়িত্বশীল, তুমি পৃথিবীর সবচেয়ে সেরা বাবা হবে। আর এই জাদুকরী কথাগুলোই তাকে সব দ্বিধা কাটিয়ে আরও সাহসী করে তুলত। ধীরে ধীরে ক্যালেন্ডারের পাতা উল্টাতে লাগল, এবং অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি চলে এলো যার জন্যে তারা দুজনেই দীর্ঘ মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এক মাঝরাতে হঠাৎ নিপার প্রসব বেদনা শুরু হলো, এবং তাকে তড়িঘড়ি করে ক্লিনিকের ইমার্জেন্সিতে নিয়ে যেতে হলো। অপারেশন থিয়েটারের বাইরে আসিফ চরম অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছিল। তার চোখে এক বুক ভয় স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছিল। সে কায়মনককে ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছিল যেন সব কিছু নিরাপদে সম্পন্ন হয়। দীর্ঘ কয়েক ঘন্টা উৎকণ্ঠার পর ডাক্তার যখন কেবিন থেকে বাইরে এলেন, তার মুখে এক চিলতে স্বস্তির হাসি ছিল। তিনি হাসি মুখে বললেন, অভিনন্দন, আপনার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এই সুসংবাদ শোনা মাত্রই আসিফের দুই চোখ বেয়ে অঝরে জল নামতে লাগল। সেগুলো ছিল চরম প্রাপ্তি আর আনন্দের অশ্রু। সে যখন প্রথমবার নিজের সদ্যজাত মেয়েকে দুই হাতে কোলে নিল এবং তার সেই মায়াবী ছোট্ট মুখটার দিকে তাকালো, তখন তার মনে হলো যেন তার সমস্ত জীবনের হাড় ভাঙা পরিশ্রম, সমস্ত মানসিক যন্ত্রণা আর বেঁচে থাকার সব সংগ্রামের আজ চূড়ান্ত সার্থকতা মিলেছে। নিপার জ্ঞান ফেরার পর সে যখন নিজের নারী ছেঁড়া ধনকে দেখল, তার চোখে এক অন্যরকম স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল, যেন সে তার মানব জন্মের সবচেয়ে বড় উদ্দেশ্যটি আজ খুঁজে পেয়েছে। সেই স্মৃতিময় দিনের পর থেকে তাদের জীবন পুরোপুরি নতুন রঙে সেজে উঠল। এখন তাদের সেই বাড়িতে শিশুর খিলখিল হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। মাঝরাতে বাচ্চার কান্নার বিরক্তিকর শব্দটাও তাদের কাছে সুমধুর লাগত, কারণ সেটা তাদের নিজেদের অস্তিত্বের অংশ। আসিফ এখন আরও দ্বিগুণ উদ্যমে পরিশ্রম করতে শুরু করল, কারণ তাকে এখন তার মেয়ের মাথার ওপর একটি বটবৃক্ষ হয়ে ছায়া দিতে হবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ করতে হবে। সে নিজের কারখানার পরিধি আরও প্রসারিত করল। সততা আর নিষ্ঠার জেরে সে ধীরে ধীরে এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী হয়ে উঠল। শহরের মানুষ এখন তাকে এক ডাকে চিনতে শুরু করেছিল। তার কাজের সততা এবং সুনামের চর্চা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে নিপাও নিজের হস্তশিল্পের বুটিকে এতটাই পারদর্শী হয়ে উঠেছিল যে এখন শহরের নামি দামি শোরুম থেকেও তার কাছে কাজের বড় বড় অর্ডার আসতে শুরু করেছিল। তাদের আর্থিক অবস্থা এখন আগের চেয়ে অভাবনীয় মাত্রায় উন্নত হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় অর্জন হল এখন সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে যেতে শুরু করেছিল। যে মানুষগুলো একসময় তাদের শুধু কটু কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করত, এখন তারাই তাদের সাফল্যের গুণগান গাইতে শুরু করেছিল। মানুষ উদাহরণ দিয়ে বলতো, দেখো, সত্যিকারের খাঁটি ভালোবাসা আর প্রবল ইচ্ছাশক্তি কি অসাধ্য সাধন করতে পারে। এরা সেই অনুপ্রেরণাদায়ী মানুষ যারা শত বিপদেও কখনো হাল ছাড়েনি এবং আজ নিজেদের অক্লান্ত পরিশ্রমে মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছে। একদিন ছুটির দিনে আসিফ তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে সেই পুরনো বাস টার্মিনালে গেল, যেখানে তাদের দুজনের জীবন পুরোপুরি নতুন খাতে বইতে শুরু করেছিল। সেই পুরনো চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে সে চারিদিকে চোখ বোলালো এবং তার স্মৃতিপটে ফেলে আসা পুরনো দিনগুলো
আবার জীবন্ত হয়ে উঠল। একই স্থান, একই মানুষের কোলাহলপূর্ণ পরিবেশ, কিন্তু এখন এই মানুষটার জগৎ সম্পূর্ণ বদলে গেছে। তার এখন নিজস্ব একটি সুখের সংসার আছে, নিজের একটি সম্মানজনক সামাজিক পরিচয় আছে, এবং অন্তরে রয়েছে অনন্ত প্রশান্তি। সে ধীর ও সজল চোখে নিপার দিকে তাকাল, যে ঠিক তার পাশ ঘেঁষেই দাঁড়িয়েছিল। তার চোখেও সেই একই ফেলে আসা স্মৃতির ছায়া ভাসছিল। আসিফ একগাল হেসে বলল, সেদিন পড়ন্ত বিকেলে যদি আমি তোমাকে এই টার্মিনালে বসে থাকতে না দেখতাম, তবে হয়তো আমার ছন্নছাড়া জীবন আজও অসম্পূর্ণই থেকে যেত। নিপা হালকা একটু লাজুক হেসে জবাব দিল, আর তুমি যদি সেদিন আমাকে জোর করে তোমার সেই ছোট্ট ডেরায় আশ্রয় না দিতে, তবে হয়তো আমি আজও অন্ধকারের অতল গহ্বরে কোথাও হারিয়ে থাকতাম। দুজনে পরম মায়ায় ও গভীর আত্মবিশ্বাসে একে অপরের হাত শক্ত করে ধরে রইল। আর ঠিক সেই মুহূর্তেই তারা মন থেকে অনুভব করল যে জীবন নামক গোলকধাঁধাটি সত্যিই কতটা অদ্ভুত আর রহস্যময় হয়। কখনো সে এক নিমিষের ঝড়ে মানুষের সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেয়, আবার কখনো এক মুহূর্তের সঠিক সিদ্ধান্তে সব হারানো সুখ বহুগুণে ফিরিয়ে দেয়। তাদের ছোট্ট মেয়ের আধো আধো কথার শব্দ তাদের আবারও বাস্তব পৃথিবীতে ফিরিয়ে আনল, এবং দুজনে একসাথে হাসি মুখে নিজেদের এই সুন্দর জীবনের দিকে পা বাড়াল। এখন তাদের মনে সমাজ বা ভবিষ্যতের কোনো ভয় ছিল না, ছিল শুধু অপার সম্ভাবনা আর নতুন দিনের আশা। এখন তাদের বুকে কোনো লুক্কায়িত যন্ত্রণা ছিল না, ছিল শুধু সুন্দর কিছু অর্জনের স্মৃতি। আর এখন তাদের জীবনের গল্পটা আর কোনোভাবেই অসম্পূর্ণ গল্প ছিল না, বরং তা চূড়ান্ত পূর্ণতা পেয়েছিল। এমন এক অসাধারণ গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে শেখায় যে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা যে কোনো প্রতিকূল পরিস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, এবং যদি দুজন মানুষ একে অপরের হাত শক্ত করে ধরে রেখে এগিয়ে যায়, তবে জীবন একদিন না একদিন তাদের সেসব কিছুই সুদে আসলে ফিরিয়ে দেয়, যার স্বপ্ন তারা কোনো এক ঘোর অমানিসায় দেখেছিল।